রেজিস্ট্রি পেপারে সাইন করো। ভয় পেও না। কথা দিচ্ছি আমাকে বিয়ে করলে তুমি অনেক সুখে থাকবে। লোকটার কথায় ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে অপরূপা। চোখগুলো ছলছল করে উঠছে তার। চেনা নেই জানা নেই হুট করে এক অপরিচিত লোককে কিভাবে বিয়ে করবে। মূর্তির মতো বসে আছে সে। ভয়ে শরীর কাঁপছে তার। কি হলো, সাইন করো। অপরূপা হারিয়ে গেল এক ঘোরের মাঝে। মাথা ঝিমঝিম করছে তার। মাথায় হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায় সে। আশেপাশে সবাই বড় বড় চোখ করে দেখছে অপরূপাকে। লোকটা আবার মিহি স্বরে বলে উঠল, আমার কাছে বেশি সময় নেই, শহরে ফিরে যেতে হবে। বললাম তো, ভয় পেও না। আমাকে বিশ্বাস করতে পারো তুমি। অপরূপা কাঁপা কাঁপা হাতে রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। তারপর ভেজা কণ্ঠে বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল। তারপর সেখানে কাজী তাদের বিয়ে নিশ্চিত করে। ভয়ে অপরূপা সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। সেই স্যুট বুট পরা লোকটা অপরূপাকে কোলে তুলে নিয়ে কাজী অফিস থেকে বাইরে বের হয়। তারপর তার গাড়িতে অপরূপাকে তুলে নিয়ে সিটে বসিয়ে দেয়। সাথে উনিও অপরূপার পাশের সিটে বসে পড়ে। খুব শান্তশিষ্ট সাদামাটা মেয়ে অপরূপা। বাড়ি থেকে পালিয়ে তাদের জেলার সদরে চলে আসে। বাবা মা সবাই থেকেও না থাকার মতোই। অপরূপার মা বাবার পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল। বিয়ের 2 বছর পর অপরূপা জন্মগ্রহণ করে। ভালোই যাচ্ছিল তাদের দিনকাল। বাবা ছিল একজন নামি দামি ব্যবসায়ী। ব্যবসার পার্টনারশিপ চুক্তি করে এক মহিলার সাথে। পরবর্তীতে সেই মহিলা আর তার বাবার সম্পর্কে জড়িয়ে যায়। এই নিয়ে তার বাবা মায়ের মাঝে অনেক ঝামেলা হলে বাবা ডিভোর্স দিয়ে দেয় মাকে। অপরূপার বয়স তখন 5 কি 6 হবে। মায়ের জন্য ভালো একটা সম্বন্ধ ঠিক হয়, কিন্তু শর্ত একটাই, সেই লোক অপরূপার দায়িত্ব নিতে পারবে না। মামা মামি অপরূপাকে তার বাবার বাসায় দিয়ে চলে যায়। মায়ের সাথে দেখা হয়নি অপরূপার। বাবাও সেই মহিলাকেই বিয়ে করে, তার সৎ মা তাকে মেনে নেবে বলে। অপরূপার বাবা অপরূপাকে গ্রামের বাসায় দূর সম্পর্কের এক আত্মীয়র কাছে রাখে। মাসে মাসে তার যাবতীয় খরচ দিত তার বাবা, কিন্তু সেই টাকার টও অপরূপার জন্য খরচ করেনি তারা। বাসায় থাকা নষ্ট ভাত, তাদের পরা পুরনো জামা কাপড় পরার কপাল হতো অপরূপার। মা বাবা উভয় সুন্দর হওয়ার কারণে অপরূপার বেশ সুন্দরী, কিন্তু অযত্নে তার ফর্সা শরীরে কালচে ভাব চলে এসেছে। সৎমা এক ধনী ব্যবসায়ীর সাথে বিয়ে ঠিক করেছে। সেই লোকের বয়স 43 বছর, যেখানে অপরূপার বয়স মাত্র 17 বছর। তাই সে ভয়ে বাসা থেকে পালিয়ে জেলার সদরে চলে আসে। পরনে তার লাল বেনারসি। বিয়ের সাজে আজ তার পুরো সৌন্দর্য ফুটে উঠেছে। তারপর কি থেকে কি হলো কিছুই বুঝতে পারল না। জ্ঞান ফেরার পর নিজেকে একটা গাড়িতে আবিষ্কার করে সে। পাশে আছে সেই লোকটা যার সাথে কিছুক্ষণ আগে বিয়ের সম্বন্ধে আবদ্ধ হয়েছিল। লোকটা ফোন ঘাটাঘাটি করছে। অপরূপার ভীষণ তৃষ্ণা পেয়েছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবুও চুপচাপ বসে আছে গাড়ির সিটে। চোখ বন্ধ করে অনুভব করছে তৃষ্ণার যন্ত্রণা। ঘন্টা 2 পর গাড়ি থামলো এক বিশাল বাড়ির সামনে। 10 তলা হবে বাড়িটা। লোকটা গাড়ি থেকে নেমে অপরূপাকে নিয়ে 4 তলার একটা ফ্ল্যাটে চলে এসেছে। 2 রুমের ফ্ল্যাটের সাথে একটা কিচেন রুম, 2টা ওয়াশরুম আর একটা খোলা বারান্দা আছে। এই পুরো দিনে অপরূপার গলা থেকে একটা সাউন্ড বের হয়নি। কাকে বিয়ে করেছে, লোকটার নাম কি তাও তার জানা নেই। বেলকনিযুক্ত রুমে অপরূপাকে বসিয়ে লোকটা ফোনে কার সাথে যেন কথা বলছে। কথা বলা শেষ করে একটা তোয়ালে হাতে শাওয়ার নিতে চলে গেল। অপরূপা গুটি গুটি হয়ে খাটের এক পাশে শুয়ে পড়ল। এদিকে গোসল সেরে মাথার চুল মুছতে মুছতে বাহিরে এলো সেই 27 বছরের এক যুবক। সুস্বাস্থ্যের অধিকারী সে। চুলগুলো মুছে একটা শার্ট পরে বাহিরে চলে গেল সে। অপরূপার ঘুম ভাঙল এক স্নেহময়ী হাতির স্পর্শে। মহিলার চোখে মুখে ফুটে উঠেছে মাতৃত্বের চিহ্ন। মা, তোমার নাম কি? অপরূপা শোয়া থেকে বসে মৃদু স্বরে উত্তর দেয়, আমার নাম অপরূপা। তুমি খুব ভাগ্যবতী মা, এমন ছেলেকে নিজের করে জীবনে পেয়েছো। এই যুগে এমন দায়িত্ববান সৎ সুদর্শন ছেলে পাওয়া ভীষণ কষ্টের। আসো মা, সারাদিন হয়তো কিছু খাওনি, আসো আমি তোমাকে খাইয়ে দেই। এই প্রথম এত সুন্দর স্নেহ পেয়ে রীতিমতো অপরূপার চোখে পানি চলে আসে। এ কি, কাঁদছো কেন? তুমি যাকে বিয়ে করেছো সে তোমাকে এত আগলে রাখবে যে কান্না তো দূরে থাক, কখনো কিছু নিয়ে আফসোস করবে না। এ বলে মুখে ভাত উঠিয়ে দিল সেই মধ্যবয়স্ক ভদ্র মহিলাটি। অপরূপার খাওয়া শেষ হলে সেই মহিলা পাশের রুমে নিয়ে যায় অপরূপাকে।
রুমে এসেই কেমন যেন এক নেশা নেশা কাজ করছে তার। পুরো রুম কাঁচা ফুল দিয়ে সাজানো। হুট করে অপরূপার মনে পড়ে আজ তো তাহলে তার বাসর রাত। সাথে সাথেই শক্ত হয়ে জমে যায় অপরূপা। এক অন্যরকম ভয় কাজ করছে তার। কয়টা বাজে তা নিয়েও কোনো ধারণা নেই। ফুলে সাজানো খাটের মাঝে এক হাত ঘোমটা টেনে বসে পড়ল অপরূপা। যতই হোক লোকটা তার স্বামী। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দে অপরূপা কেঁপে ওঠে। এখন যেন তার ভয়ে জীবন যাই যাই অবস্থা। আস্তে আস্তে লোকটা খাটে এসে অপরূপার সামনে বসে। অপরূপার কাঁপুনি কোনোভাবেই থামছে না। লোকটা ঘোমটা খুলে অপরূপার কপালে একটা ছোট্ট চুমু এঁকে দেয়। সাথে সাথে পুরো শরীর কেঁপে উঠল তার। আলতো হাতে পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে একটা খুব সুন্দর ডায়মন্ড রিং পরিয়ে দেয় অপরূপার অনামিকা আঙ্গুলে। আমার নাম মাহির হাওলাদার, পেশায় একজন আর্মি অফিসার। এখানের এই ছোট ফ্ল্যাটে আমি ভাড়া থাকি। আমার নিজস্ব বাড়ি রাজশাহীতে। তুমি তোমার পরিচয় দিতে পারো যদি তোমার ইচ্ছে থাকে। এবার অপরূপা মাথা তুলে তাকালো মাহিরের দিকে। মাহির চোখ ফেরাতে পারছে না অপরূপার দিকে। আমার নাম অপরূপা সওদাগর। বেশ সুন্দর নাম, রূপের সাথে মানানসই। মাহির অপরূপার হাতের ওপর হাত রাখে। অপরূপার কম্পন এবার ঝড়ের মতো হয়ে গেছে। এ কি অপরূপা, এভাবে কাঁদছো কেন? অপরূপার কম্পন যেন কোনো বাদ মানছে না। মাহির অপরূপাকে বুকে টেনে নিল। শক্ত করে বুকে মাথা চেপে ধরা কিছুক্ষণ পর অপরূপার কম্পন কমল। অপরূপা বাক রুদ্ধ হয়ে সব কিছুই অনুভব করছে। অপরূপার মায়াবী চাহনি বারবার মাহিরকে তৃষ্ণার সাগরে ভাসিয়ে দিচ্ছে। নিজেকে আর সামলাতে না পেরে পরম আবেশে অপরূপার ঠোঁট দুটো আঁকড়ে ধরে ঠোঁটের ভাঁজে ঠোঁট ডুবিয়ে দেয়। আবদ্ধ হয় এক সুন্দর পবিত্র মিলনে। মিলিত হয় দুটো শরীর। অপরূপার গলায়, গালে, নাকে, মুখে, বুকে, ঠোঁটে চুমুতে চুমুতে ভরিয়ে দিল মাহির। চরম উন্মাদনায় অপরূপা মাহিরের চুল খামচে ধরল। পরিতৃপ্ত হয় দুটি দেহ। অপরূপার কষ্ট চোখে ভেসে উঠছে। যন্ত্রণাদায়ক সুখে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। মাহির এটা টের পাওয়ার পর নিজের সবটা কন্ট্রোল করে ছেড়ে দেয় অপরূপাকে। বোকামে, এভাবে কাদার কি হয়েছে? প্রথমে বললে হতো তুমি এসবের জন্য প্রস্তুত নও, তাহলে আমি তোমার সাথে এসবে এখনই জড়াতাম না। আর বিয়ের পর প্রতিটি স্বামী তাদের স্ত্রীকে এভাবে আদর করে। অপরূপা মেঝেতে পড়ে থাকা শাড়ি ব্লাউজটা উঠিয়ে নিয়ে এসে পুনরায় শাড়িটা পরে নিয়ে চোখ মুছতেছে। মাহির আলতো করে গালে হাত রেখেই বলল, তোমার অনুমতি ছাড়া আর কখনোই এমন কিছু করব না। 27 বছর যখন নিজেকে আটকাতে পেরেছি, এই 3-4 বছরও পারবো। তবুও এভাবে কেঁদো না, তোমার চোখে এই পানি বেমানান। যাও ফ্রেশ হয়ে নাও। অপরূপা ওয়াশরুমে এসে মুখ চেপে কান্না করছে। সারা শরীরের ব্যথায় তার শরীর অনেক খারাপ লাগছিল। আধা ঘন্টা পর ফরজ গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে মাহিরের পাশে শুয়ে পড়ল। এরপর মাহিরও শাওয়ার নিয়ে এসে শুয়ে পড়ে অপরূপার পাশে। মনে উত্তাল ঢেউ, কাজটা কি ঠিক করেছে? একজন আর্মি অফিসারকে সবাই সামলাতে পারে না। তাছাড়া আমি তোমার উপর সব শক্তি উজাড় করে দিয়েছিলাম। সরি অপরূপা, এভাবে কষ্ট দেওয়ার জন্য। আমার নিজের কাছেই খারাপ লাগছে। মাহির বেশ বুঝতে পারে মেয়েটার অতীতে অনেক যন্ত্রণার শিকার হয়েছে, তাই এত চুপচাপ। মাহির অপরূপার আর একটু কাছে হেলিয়ে দেয় নিজের শরীর। আস্তে আস্তে অপরূপাকে আস্তে পিষ্টে বুকে জড়িয়ে নেয়। তারপর চোখ বন্ধ করে মাহির। ভোর সকালে মাহির হাওলাদারের ঘুম ভাঙে। অপরূপার মাথার চুল দিয়ে মাহিরের শরীর ঢেকে গেছে। আস্তে আস্তে অপরূপাকে বুক থেকে সরিয়ে উঠে বসে মাহির। এতক্ষণে বাড়ির কাজের বুয়া সালমা খাতুন এসে গেছে। দাঁত ব্রাশ করে আর্মি ইউনিফর্ম পরে রেডি হয় মাহির। যাওয়ার আগে আলতো করে অপরূপার গালে হাত রাখে সে। সঙ্গে সঙ্গে চোখ মেলে অপরূপা তাকায় মাহিরের দিকে। শোনো অপরূপা, আমাকে ডিউটিতে যেতে হবে। আস্তে আস্তে রাত 10টা বেজে যাবে। তাছাড়া আজকে 2 মাসের ছুটি নেব অফিস থেকে। তারপর এই 2 মাস তুমি আর আমি অনেক ঘুরবো একসাথে। অপরূপা মাথা ঝাঁকিয়ে সম্মতি প্রকাশ করে। আর হ্যাঁ, একটা কথা, তোমাকে কষ্ট করে রান্নাবান্না করতে হবে না। সালমা খালা সকল রান্নাবান্না করে দেবে। মাহির যাওয়ার আগে অপরূপার কপালে আবারও একটা চুমু খায়। অপরূপা গুটিসুটি হয়ে এখনো বিছানায় পড়ে আসে। কাল রাতের কথা মনে হতেই শরমে মুখ লুকিয়ে ফেলে চাদরে। মাহির রাতে কতটা পাগলামি করেছে। মানুষটাকে সামলাতে হিমশিম খেয়ে গেছে সে।
অপরূপা সারা শরীরে ব্যথা হয়ে গেছে। পুরো শরীর এখনো ব্যথা করছে। গলায়, ঘাড়ে, বুকে, নাভিতে কামড়ের দাগগুলোতে রক্ত জমাট বেঁধে গেছে। ঠোঁট দুটো ফুলে গেছে। আবারও চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল অপরূপা। বেলা 9টায় সেই স্নেহময়ী হাতের স্পর্শে ঘুম ভাঙে অপরূপার। চোখ মেলে সেই ভদ্রমহিলাকে দেখে হাত দিয়ে ঠোঁট লুকানোর চেষ্টা করে সে। এটা দেখে খিলখিল করে হেসে উঠল সালমা খাতুন। আরে পাগলি মেয়ে, এগুলো লুকাতে হয় না। বিয়ের প্রথম রাতে এসব একটু স্পষ্টভাবে ফুটে ওঠে। আর আমাকে নিজের মায়ের চোখে দেখতে পারো। এই নাও, তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। গোসল সেরে শাড়িটা পরে নাও। অপরূপা শাড়িটা হাতে নিয়ে গোসল করতে যায়, আর সালমা বেগম রান্নাঘরে চলে যায় রান্নাবান্না করতে। কিন্তু অপরূপা শাড়ি পরে অভ্যস্ত না। কোনো রকম শাড়ি পেঁচিয়ে বাহিরে বের হয়। রান্নাঘর থেকে সালমা খাতুন এসে অপরূপাকে দেখে হাসতে থাকে। হে কি অপরূপা, এভাবে শাড়ি পরেছো কেন? আসলে মা, আমি শাড়ি পরতে পারি না। এর আগে কখনো শাড়ি পরিনি আমি। অপরূপার মুখে মা ডাক শুনে সালমা খাতুনের চোখে পানি চলে এসেছে। কাছে এসে অপরূপাকে জড়িয়ে ধরেন উনি। দুজনেই কান্নায় ভেঙে পড়ে। অপরূপা বলে ওঠে, আমার মা বাবা নেই, আমি কি আপনাকে মা বলতে পারি? সালমা খাতুন একগাল হাসি দিয়ে বললেন, হ্যাঁ অবশ্যই, মা যেহেতু ডেকেছিস, এখন থেকে তোকে তুই করেই বলবো। তারপর সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় সালমা খাতুন। অপরূপাকে নিয়ে রান্নাঘরে চলে আসে। চিন্তা করিস না অপরূপা, মাহির অনেক ভালো ছেলে, দেখবি কিছুক্ষণ পর তোর জন্য জামা কাপড় কিনে পাঠিয়ে দিবে। কথাটা বলার মিনিট 10 পরে বাসার কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেয় সালমা খালা। একজন ডেলিভারি বয় কিছু শপিং ব্যাগ এগিয়ে দেন সালমা খালাকে, তারপর চলে যায়। এই নে অপরূপা, তোর দায়িত্ববান স্বামী তোর জন্য জামা কাপড় পাঠিয়ে দিয়েছে। শাড়ি পাল্টে অপরূপা শপিং ব্যাগ থেকে একটা আকাশি রঙের 3 পিস পরে। একদম তার বডিতে ফিট হয়ে গেছে। মা দেখো কি আজব ব্যাপার, উনি আমার শরীরের মাপ জানলো কি করে? সালমা খালা হাসতে হাসতে বলল, আর্মি অফিসারদের সব কিছু অসাধারণ হয়। তাছাড়া মাহির বাবা তো অনেক বড় মাপের অফিসার, সব দিকে খেয়াল আছে তার। তাছাড়া তুইও দেখতে শুনতে মাশাল্লাহ। তোর যে মিষ্টি কণ্ঠস্বর, এ শুনে মাহির পাগল হয়ে যাবে। এতক্ষণে বুঝেছি তুই কেন কম কথা বলিস, যাতে তোর কণ্ঠস্বরের প্রেমে কেউ না পড়ে। এবার অপরূপা খিলখিল করে হাসছে। যা দুষ্ট মেয়ে আমার, বেলা 12টা বাজলো, খাবার খাবি কি? না মা, একদম দুপুরে খাবো। তুমি একটু চুলগুলোতে তেল লাগিয়ে দাও। সালমা মেয়ের আবদার রাখতে খোপা থেকে চুল খুলতেই হাঁটু অবধি চুল বেয়ে গেছে। সালমা খাতুন মনে মনে বলে, আসলে যে যেমন তার সঙ্গেও তেমনই হয়। মাহির বাবা যেমন ভালো ছেলে, অপরূপাও ঠিক তেমন। আল্লাহ তাদের এই সংসারে সুখের বন্যা দিক। সুন্দর করে চুলে তেল লাগিয়ে বেনি করে দিল সালমা। দুপুরে সালমার বাটন ফোনে কল আসলো মাহিরের নম্বর থেকে। আসসালামু আলাইকুম। খালা, অপরূপা কি দুপুরে খেয়েছে? বাবা খেয়েছে, তুমি চিন্তা করিও না। আসলে খালা, আমার আস্তে আস্তে রাত 10টা বেজে যেতে পারে। অপরূপা তো গ্রামের মেয়ে, ফ্ল্যাটে একা থাকতে পারবে না। আজকে আমি না আসা অবধি আপনি একটু বাসায় থাকলে ভালো হতো। ঠিক আছে থাকবো, চিন্তা করো না, তুমিও নিজের খেয়াল রেখো। সালমা খালা অপরূপাকে কিছু উপদেশ দিয়ে বলল, শোনো মা, মাহির যেমন তোমার জন্য এত দায়িত্ববান, তোমারও উচিত মাহিরকে বুঝতে চেষ্টা করা। আর বলবো, তোমার যতই কষ্ট হোক একটা বাচ্চা নিয়ে নাও। মাহিরের বয়স তো কম হলো না, কমপক্ষে সন্তানের মুখ দেখাও আমার মাহির বাবাকে। অপরূপা শুধু মাথা ঝাঁকাল। রাত প্রায় 10টা বাজে। মাহির ক্লান্ত শরীরে বাড়িতে ফিরে আসে। সালমা খালাও চলে যায়। অপরূপার সাথে সাথে মাহিরের দিকে 1 গ্লাস পানি এগিয়ে দিল। মাহির হাতে থাকা গোলাপের ফুল এগিয়ে দিল অপরূপাকে। এতগুলো লাল গোলাপ সব আমার? হ্যাঁ, সব তোমার। দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসল। আপনি ইউনিফর্ম চেঞ্জ করুন, আমি খাবার নিয়ে আসছি। মাহির ইউনিফর্ম চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাটে বসে অপরূপার আসার অপেক্ষা করছে। এদিকে রান্নাঘরে 2 গাল শরমে লাল করে বসে আছে অপরূপা। ইস, কি করে ওনার সামনে যাব? আমার তো শরমে গাল দুটো লাল হয়ে গেছে। না না, সারাদিন অনেক কাজ করেছে মানুষটা। যাই হোক, আমাকে তো যেতেই হবে ওনার সামনে। এক পা করে এগিয়ে আসে অপরূপা। মাহির খাটে বসে এসব দেখে হাসতেছে।
লজ্জায় মাথা তুলে তাকাতে পারছে না। আদুরে কণ্ঠে বলল, শুনুন, আজকে আমি আপনাকে খাইয়ে দিই। ঠিক আছে, দাও। অপরূপা সুন্দর করে ভাত মেখে মাহিরের মুখে এগিয়ে দিল, কিন্তু ভাত লেগে গেল মাহিরের নাকে। খিলখিল করে হেসে ওঠে মাহির। আরে আমার দিকে তাকিয়ে অন্তত ভাত খাইয়ে দাও, এত শরম পেলে কি হবে? এবার মুখ তুলে তাকায় অপরূপা। এ কি, তোমার মুখ টমেটোর মতো এত লাল হয়ে গেছে কেন? ইয়ে, মানে হুম, বলো। আসলে কেমন যেন লাগছে। এর আগে আমি কখনো কোনো ছেলের এতটা কাছে আসিনি। ও আচ্ছা। আপনি তো সারাদিন অনেক কাজ করেছেন, এখন আমি খাইয়ে দিই। তারপর অপরূপা মাহিরকে খাইয়ে দেয়। মাহিরের একটা শান্তি লাগছে, মনে মনে ভাবছে। এই যুগে এমন মেয়ে পাওয়া যায়? খাওয়া দাওয়া শেষ করে মাহির অপরূপার দিকে একটা মলম এগিয়ে দিয়ে বলল, শরীরের যেই যেই জায়গায় রক্ত জমাট বেঁধেছে সেখানে লাগিয়ে নাও, ঠিক হয়ে যাবে। অপরূপা গোসলখানায় গিয়ে শরীরে মলম দেয়। মাহির এদিকে ল্যাপটপে অফিসের কাজ করছে। আস্তে করে মাহিরের পাশে এসে বসে অপরূপা। কি হলো, কিছু বলবে? অপরূপা আদুরে কণ্ঠে বলে উঠল। আমার বাচ্চা চাই। মাহির এক পলক অপরূপাকে দেখে আবারও নিজের কাজে মনোযোগ দেয়। যাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আমি আপনাকে কিছু বলেছি, আপনি কি শুনতে পেয়েছেন? শুনতে পেলাম তো। কালকে হাসপাতাল থেকে একটা বাচ্চা এনে দেব, চিন্তা করো না। না, আমার আপনার বাচ্চা লাগবে, আমার আর আপনার বাবু। মাহির এবার ল্যাপটপ বন্ধ করে অপরূপার ঘাড়ে থাকা সেই কামড়ের দাগে হাত রাখে। সাথে সাথে অপরূপা ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। পাগলি, তুমি এখন এসব সহ্য করতে পারবে না, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। অপরূপা আর কোনো কথা না বাড়িয়ে শুয়ে পড়ে খাটে। মাহির আবারও ল্যাপটপ অন করে নিজের কাজে মনোযোগ দেয়। কাজের ফাঁকে এক পলক অপরূপাকে দেখে। এত সুন্দর নিষ্পাপ মেয়ে এর আগে কখনো দেখিনি, ঠিক আমার মনের মতো। হয়তো এটা এতদিন আমার করা ভালো কাজের ফল, কিন্তু আমার জীবনের তো কোনো গ্যারান্টি নেই, কখন কি হয়ে যায় বলা যায় না। মাহির কাজ শেষ করে অপরূপার পাশে শুয়ে পড়ে। মনে মনে বলে ওঠে, সকালে অপরূপার আগে উঠে ওর জন্য রান্না করব। ফজরের আজানের সময় অপরূপা আর মাহির একসাথে উঠে বসে। দুজন দুজনকে দেখে পুরো অবাক। অপরূপা মাহিরকে জিজ্ঞেস করে তার পছন্দের খাবার কি। মাহির কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে অপরূপার দিকে। সাথে সাথে গালগুলো লাজে আবারও লাল হয়ে যায়। তুমি কি রান্না করার জন্য এত সকালে উঠেছ? জি। ও আচ্ছা, আসো আগে একসাথে নামাজ কায়েম করি, তারপর দুজন একসাথে রান্না বান্না করব। দুজনে অজু করে জায়নামাজ বিছিয়ে ফজরের নামাজ পড়ে নেয়। মাহির ভেতরে ভেতরে কত খুশি তা কাউকে বোঝাতে পারবে না। কালকে অফিস থেকে 1 মাসের মতো ছুটি নিয়েছে, শুধু অপরূপাকে সময় দিতে। ছুটি বলতে যখন কোনো এমার্জেন্সি কাজ পড়বে সে জয়েন্ট হবে। অপরূপা নামাজ পড়ে কিচেনের রুমে চলে গেল। মাহির বিছানা ঠিকঠাক করে কিচেন রুমে চলে আসে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপরূপাকে দেখছে মাহির। রান্না রেখে এক পলক মাহিরের দিকে তাকায় সে, যেখানে মাহির আগে থেকেই তাকিয়েছিল। ভূত দেখার মতো ভয় পেয়ে আবারও রান্নায় মনোযোগ দেয় অপরূপা। এটা দেখে মাহির হেসে ফেলে। তুমি কি রান্না করছো মাহিরের মিস? আপনার প্রিয় খাবার ভুনা খিচুড়ি রান্না করছি। ওলে বাবা, তুমি জানলে কি করে আমার ভুনা খিচুড়ি পছন্দ? সালমা আম্মু বলেছে। ও, তার মানে আমার ব্যাপারে সবকিছু জেনে গেছো? জি। আপনার ইচ্ছে হয় না আমার পরিচয় জানতে? হ্যাঁ, তোমার পরিচয় জানি তো, জেনারেল মাহির হাওলাদারের স্ত্রী। এর থেকে বড় পরিচয় আর কি হয় বলো? আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা এতিম মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য। চুপ, কিসের এতে? আমি আছি তো। কতদিন আছেন? যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার জন্য আছি আমি। অপরূপা চুপচাপ রান্না শেষ করে থালা বাসন ধুয়ে মুছে টেবিলে সাজায় আর মাহির দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। কলিং বেল বেজে উঠতেই মাহির দরজা খুলে দিলে দেখতে পায় সালমা খালা এসেছেন। আসুন খালা। বাড়িতে কোনো কাজ খুঁজে পাচ্ছে না দেখে সালমা খালা ড্যাব ড্যাব করে তাকায় মাহিরের দিকে। মাহির ইশারা দিয়ে অপরূপাকে দেখিয়ে দিল। সালমা খালা এক গাল হাসি দিয়ে বলল, মাহির, এবার তো অপরূপা তোমার দেখাশোনা করতে পারবে, তাহলে আমাকে ছুটি দিয়ে দাও। না। পাশের রুম থেকে অপরূপা এসে না করে দিল। সালমা অনেক বোঝালো, কিন্তু তার কিছু মানতে না রাজি নয় অপরূপা। দেখুন, আপনি ডিউটিতে চলে গেলে আমি বাসায় একা হয়ে যাব, আমার একা একা ভালো লাগে না। সালমা খালা অপরূপাকে একটু টান দিয়ে
দূরে নিয়ে এসে বলল, আরে বোকা মেয়ে, বুঝিস না কেন? এখন তোর মাহিরকে বেশি বেশি সময় দেওয়া উচিত। তাছাড়া আমি পাশের ফ্ল্যাটে কাজ নেব। তোর কোনো সমস্যা হলে আমি ঠিকই চলে আসব। অপরূপা একদম চুপচাপ। সালমা খাতুনও চলে যায় বাসায়। মন খারাপ করে খাবার টেবিলে বসে আছে অপরূপা। কি হলো, এভাবে মন খারাপ করে আছো কেন? গরিবের আবার মন খারাপ? হাহ, খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে নিন। রাগ করলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে। রাতে কি যেন বলেছিলে, তোমার বাচ্চা লাগবে? সাথে সাথে লজ্জায় গুটিসুটি হয়ে বসে পড়ে চেয়ারে। না, আমিও ভাবছি হয়তো এখন একটা বেবি নেওয়া উচিত আমাদের। তুমি যদি রাজি থাকো তাহলে। এরপর অপরূপা কোনোভাবেই মাথা তুলে তাকাতে পারে না মাহিরের দিকে। মাহির খাবার মুখে দিয়েই ফিদা। বাহ, অসাধারণ হয়েছে। এতদিন কোথায় ছিলে শুনি? তোমাকেই তো এতদিন ধরে খুঁজেছিলাম। খুব ভালো রান্না করো তো তুমি, বিলিভ মি। এর আগে কখনো এত ভালো ভুনা খিচুড়ি খাইনি আমি। আমার বয়স যখন 6 তখন আমার আম্মু আমার জন্য ভুনা খিচুড়ি রান্না করতো। বড় হয়ে অনেকবার চেষ্টা করেছি সেভাবে রান্না করতে, কিন্তু একবারও তেমন হয়নি। তোমার আম্মু এখন কোথায়? তা সঠিক জানি না আমি, কিন্তু আব্বু ঢাকায় ব্যবসা করে। তোমার বাবার নাম কি? জাহাঙ্গীর সওদাগর। ও আচ্ছা, মীরা খানের হাজবেন্ড। তার মানে মিসেস মীরা, উনি তোমার মা? সৎ মা। দুদিন আগে বিয়ে সাজে বাড়ি থেকে পালিয়েছিলে কেন তুমি? আমার সৎ মা একটা বুড়ো লোকের সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল, তাই আমার ভালো লাগছে না। আপনি বরং খাওয়া দাওয়া শেষ করুন, আমি একটু ঘুমাই। তারপর চোখ মুছতে মুছতে রুমে চলে গেল অপরূপা। এদিকে মন খারাপ করে খাবারের টেবিলে বসে থাকে মাহির। মাহিরও খাবার টেবিল থেকে উঠে রুমে যায়। বেডে শুয়ে শুয়ে কান্না করছে অপরূপা। মাহিরের বুক যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে অপরূপার চোখের পানি দেখে। কন্ট্রোল মাহির, তুই একজন আর্মি অফিসার। এভাবে কারোর প্রতি দুর্বল হলে চলবে না। আশেপাশে অনেক শত্রু। একবার তোর দুর্বলতা জানতে পারলে অপরূপাকে একেবারের জন্য হারাবি। নিজের মনকে শক্ত করার অনেক চেষ্টা করছে, কিন্তু পারে না। আর্মিরাও তো রক্ত মাংসের তৈরি, তাদেরও ইমোশন আছে। যতই হোক তারাও তো মানুষ। অপরূপার পাশে শুয়ে পড়ে মাহির। সাথে সাথে চোখ মোছার চেষ্টা করে অপরূপা। কাঁদছো কেন? কই কাঁদলাম? হয়েছে। তোমার সাথে আমার পরিচয় দুদিনের, কিন্তু এই 2 দিনে তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমার সামনে শুয়ে থেকে এভাবে কাঁদলে আমার দেখতে মোটেও ভালো লাগে না। সাথে সাথে মুখ ফিরে বিপরীত দিকে শুয়ে কান্না করছে অপরূপা। কি হলো, মুখ ফিরিয়ে নিলে কেন আপা? আপনিই তো বললেন আপনার সামনে এইভাবে কাঁদলে আপনার দেখতে ভালো লাগবে না, তাই মুখ ফিরিয়ে কান্না করছি। মাহির অপরূপার এমন কথা শুনে নিজের হাসি আটকাতে পারছে না। নিঃশব্দে হাসতে থাকে। ওগো মধুর মা, কান্না শেষ হলে রেডি হয়ে নাও। আজকে বাইরে বের হব তোমাকে নিয়ে। মধুর মা? মধুর মধুর কথা বলো, তাই মধুর মা। ও আচ্ছা। এত কাঁদো কেন? প্রমিস করো আর কাঁদবে না। কান্না পেলে কান্না করবো, আমি তো আপনার মতো রোবট না। ইমোশনস আছে তো আমার। আমার ভালো লাগে না তুমি কান্না করলে। বলো কি করলে আর কান্না করবে না? বেশি বেশি ভালোবাসা দিবেন আমাকে, তাহলেই আর কান্না করবো না আমি। ভালোবাসা দেয় কিভাবে? আমি তো আমার সব ভালোবাসা শুধু তোমাকেই দিতে চাই অপরূপা। নিয়ে নাও, যত ইচ্ছে নিয়ে নাও। মাহির নিঃশব্দ চাহনি নিক্ষেপ করলো অপরূপার দিকে। মেয়েটা শুকনো ঢোক গিলছে। মাহির উঠে ড্রয়ার থেকে একটা পাঞ্জাবি বের করে পরে নেয়। আপা ফ্রেশ হয়ে নাও, তোমাকে নিয়ে একটু বাইরে বের হব। অপরূপা চুপচাপ উঠে ফ্রেশ হয়ে নেয়। মাহিরের পাঞ্জাবির সাথে ম্যাচ করে একটা 3 পিস পরে হিজাব করে নেয়। আসলে বোরকা ছাড়া বাইরে যাওয়া ঠিক হবে না। এখন আপাতত 3 পিস পরে নাও, তারপর শপিং করে নিও তোমার যা যা প্রয়োজন। অপরূপা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায় মাহিরকে। তারপর দুজনে নিচতলায় চলে আসে। মাহির জিজ্ঞেস করে, কি দিয়ে যাব, মাইক্রো নাকি রিক্সা? রিক্সা দিয়ে যাব। মাহিরও একটা রিক্সা থামিয়ে গেটে নিয়ে আসলো। অপরূপার ভীষণ লজ্জা করছে বোরকা ছাড়া বাহিরে বের হতে। তার ভিতর অস্থিরতা কাজ করছে, যার কারণে গাল বেয়ে 1 ফোঁটা ঘাম ঝরল। মাহির আলতো করে অপরূপার হাত ধরল। সাথে সাথে কেঁপে উঠল মেয়েটা। কোথায় যাচ্ছি আমরা? পার্কে যাব তোমাকে নিয়ে। গাড়ি থামে ঢাকার একটা পার্কে। অপরূপা এর নাম বলতে পারে না, কারণ এর আগে কখনো ঢাকা শহরে পা পড়েনি তার। সাথে সাথে 10 থেকে 12 জন সেনাবাহিনী এসে জেনারেল মাহির হাওলাদারকে স্যালুট করে। তাদের শরীর থেকে কেমন যেন এক শব্দ। ভয়ে মাহিরের পিছনে লুকায় অপরূপা।
মাহির অপরূপার হাত টেনে সামনে নিয়ে আসে, সকল আর্মি অফিসারদের বলল। শি ইজ মাই ওয়াইফ। সাথে সাথে সবাই অপরূপাকে স্যালুট করে। তাদের মাটিতে পা পড়ার সাথে সাথে একটা সাউন্ড হয়। অপরূপা ভয়ে কাঁপছে। মিহিসুরে অপরূপা সবাইকে সালাম দেয়। তারপর পার্কের একটা গাছতলায় বসে দুজন। আরে পাগলি, তুমি একজন জেনারেলের স্ত্রী, এত ভয় পেলে তো হবে না। সবাই যদি দেখে তুমি এত ভীতু, তাহলে সবাই আমাকে নিয়ে মজা করবে। আপনি কি অনেক বড় পদের সেনাবাহিনী? মাহির হাসি দিয়ে বলল, আমি যাই হই না কেন, তোমার কাছে আসলেই বিড়াল হয়ে যায়। তোমার ওই মায়াবী চেহারা, আমার জীবনে পাওয়া সেরা উপহার তুমি। সেনাবাহিনীর পদবিগুলো জানতে পারি? জানতে পারো তো, সেনাবাহিনীদের অনেকগুলো পদ আছে। তাদের মধ্যে লেফটেন্যান্ট, মেজর, কর্নেল, জেনারেল, এরা সিনিয়রদের তালিকায়। আর সর্বোচ্চ পদবি হলো জেনারেল। বাংলাদেশে বর্তমান একজন জেনারেলের 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 7 জন মেজর জেনারেল রয়েছে। অপরূপা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আ- আপনি তো জেনারেল, তাই না? হুম। এত বড় একজন অফিসার আমার হাজবেন্ড। আমার কাজ হলো রেজিমেন্ট বা তার সমতুল্য বা সার্ভিসের একাধিক বাহু নিয়ে গঠিত ইউনিয়নের চেয়ে বড় ইউনিয়নের কমান্ডার করা। থাক থাক বাবা, আর কিছু বলতে হবে না, মাথা ঘুরছে আমার। আশেপাশে এতক্ষণে অনেক সেনাবাহিনী চলে এসেছে, তাদের ঘিরে রেখেছে। কিছু সেনাবাহিনী তাদের জন্য খাবার নিয়ে আসে। মাহির নিজ হাতে অপরূপাকে ফুচকা খাইয়ে দেয়। তারপর অনেক আড্ডা দেওয়ার পর শপিং মলে যায় দুজন। মাহির সুন্দর সুন্দর কিছু বোরখা, অনেকগুলো দামি দামি শাড়ি, 3 পিস, স্যান্ডেল কিনে দিল। দোকানের অনেকেই তার সাথে সেলফি নিতে আসে। তারপর মাহির অপরূপার জন্য কিছু কমফোর্টেবল ইনার সেট সিলেক্টেড করে, যা দেখে লজ্জায় মুখ চেপে আছে। 34 সাইজের 8-10টা ইনার নিয়ে নেয়। মনে মনে ভীষণ অবাক হয় অপরূপা। সাথে কিছু নাইটিও কিনে নেয়। লজ্জায় বাকরুদ্ধ হয়ে আসছে সে। মোটে শপিং বিল হয়েছে 1,20,000 টাকার। মাহির বলে উঠল, আর কিছু লাগবে তোমার? ও হ্যাঁ, এখন তো ক্রিম, ফেস ওয়াশ, পাউডার এসব কিছু কেনা হয়নি। অপরূপা শুধু মাহিরের পিছনে পিছনে যাচ্ছে। আপনার জন্য কিছু কিনবেন না? কি নেব? সব কিছুই আছে আমার। এতক্ষণে নিচে মাহিরের প্রাইভেট কার চলে এসেছে। আস্তে আস্তে গাড়িতে সব কিছু উঠিয়ে রেস্টুরেন্ট থেকে খাবার পার্সেল করে বাসায় আসলো দুজন। অপরূপার সাথে সাথে হাত মুখ ধুয়ে শরীর বিছানায় এলিয়ে দিল। এদিকে সব কিছু জায়গা মতো রেখে খাবার টেবিলে সাজিয়ে অপরূপাকে ডাকে মাহির। মিস্টার মাহির, আজকে আপনি আমাকে খাইয়ে দেবেন? আসো খাইয়ে দিই। খাওয়া দাওয়া শেষ করে মাহির খাটে বসে অপরূপাকে ডাকে। ওগো মধুর মা, এদিকে আসো। জি বলুন। এই রেড কালারের নাইট ড্রেসটা পরে আসো। এত শর্ট ড্রেস? যাও পরে আসো। অপরূপার 3 পিস খুলে নাইটিটা পরে। লজ্জায় ওয়াশরুম থেকে বের হতে পারছে না সে। এক পা করে এগিয়ে গেল রুমে। দরজার কিনারায় দাঁড়িয়ে থেকে উকি দিচ্ছে রুমের দিকে। মাহির খাট থেকে উঠে গিয়ে অপরূপাকে সোজা কোলে তুলে নিল। চোখ বন্ধ করে শার্টের কলার ধরে আছে অপরূপা। অপরূপা, আমি বাবার এক শুনতে চাই। তুমি কি আমার ইচ্ছেটা পূরণ করবে? অপরূপা লাজুক হেসে মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। মাহিরও মৃদু হেসে আস্তে আস্তে অপরূপার গায়ের নাইটিটা খুলে মেঝেতে ফেলে দিয়ে অপরূপাকে বেটে শুইয়ে দেয়। বেচারি লজ্জায় শরীর ঢাকার চেষ্টা করছে। জানো, তুমি যখন লজ্জায় লাল হয়ে যাও, তখন আমার বেশ হাসি পায়। মাহির আস্তে আস্তে ঘনিষ্ঠ হতে থাকে অপরূপার সাথে। কিছুক্ষণ পর মৃদু চিৎকার, গঙ্গানির আওয়াজে শোনা যায় অপরূপার আকুতি মিনতির কথা। মাহিরের শরীরের শক্তি কোনোভাবেই সহ্য করতে পারছে না। ব্যথায় ছটফট করছে সে। যন্ত্রণাদায়ক সুখে অপরূপার চোখের কার্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ পর অপরূপা অনুভব করল গরম তরল কিছু একটা তার শরীরের মধ্যে প্রবেশ করছে। মাহিরও এবার অপরূপাকে ছেড়ে দেয়। সকালে উঠে ঘরের সকল কাজ মাহির করেছে। অপরূপাকে কোনো কাজ করতে দেয়নি। এভাবে বেশ অনেকগুলো মাস পার হয়ে যায় তাদের মধ্যে। এখন অপরূপার শরীরেও এসব সয়ে গেছে। এক রাতের কথা। অপরূপা বায়না ধরে বলল, আমার এখন আদর লাগবে, আমাকে আপনি এখন আদর করুন। মাহির সব কাজ রেখে অপরূপার সাথে মিলনে জড়িয়ে যায়। ভালোবাসায় মত্ত হয় দুটো কপতি। তখনই মাহিরের ফোন বেজে ওঠে, সাথে সাথে দায়িত্ব মাথায় আসে। আধতৃপ্ত অপরূপাকে খাটে রেখেই গোসল সেরে ইউনিফর্ম পরে নেয়। অপরূপার কেন যেন ভয় লাগছে না। আজকে না গেলে হয় না?
যেতেই হবে অপরূপা, এটাই সৈনিকদের জীবন। অপরূপার কপালে একটা চুমু খেয়ে গাড়ি নিয়ে বের হলো মাহির। বর্ডারে এসে দেখে 10 থেকে 12 জন সৈনিক আহত হয়ে পড়ে আছে। সাথে সাথে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করতে বলে মাহির। ঠিক তখনই সামনে থেকে একটা গুলি এসে মাহিরের বুকে লাগে। হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যায়। এলোপাথারি আরও 2টা গুলি এসে মাহিরের শরীরে লাগে। মাহিরের সব কিছু ঝাপসা হয়ে গেছে। ঝাপসা ঝাপসা চোখে অস্পষ্ট অপরূপার মুখখানি ভেসে ওঠে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে মাহির। মাহির শরীরে অসহ্য যন্ত্রণা নিয়েও অস্পষ্টভাবে অপরূপার নাম জপে যাচ্ছে। এতক্ষণে মাহির সহ আরও সৈনিকদের রক্ত রক্তিম হয়ে যায় মাটি। দূর থেকে শোনা যাচ্ছে অ্যাম্বুলেন্সের সাউন্ড। তাড়াতাড়ি সবাইকে অ্যাম্বুলেন্স করে ক্যাম্পে নিয়ে আসা হলো। মাহিরের অবস্থা অনেক খারাপ। ক্যাম্প থেকে প্রাথমিক প্রতিবিধান দিয়ে তাকে ক্যান্টনমেন্ট হসপিটালে পাঠানো হলো। সালমা খাতুনের ফোনে একটা কল আসলো আর্মি ক্যাম্প থেকে। সাথে সাথে হাত থেকে ফোনটা পড়ে চিৎকার দিয়ে উঠল সালমা খালা। দৌড়ে মাহিরের ফ্ল্যাটে আসে সালমা খালা। অপরূপা তখন মাহিরের জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছিল। কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই অপরূপা সালমা খালাকে দেখে হেসে ভেতরে নিয়ে আসে। অপরূপা মা, এক গ্লাস পানি দে। তারপর অপরূপা 1 গ্লাস পানি এগিয়ে দিল সালমা খালার দিকে। এক ঢোকে পুরো গ্লাসের পানি খেয়ে জোরে জোরে শ্বাস নিয়ে হাঁপাচ্ছেন। সালমা খালার চোখ পড়ল অপরূপার পেটের দিকে। সালমা খালার চোখ দুটো ছলছল করে উঠল। অপরূপা, তোর তো দেখা যায় বাবু হবে। পেটের অবস্থা দেখে তো মনে হচ্ছে 4 মাস চলছে। অপরূপা লাজুক হেসে মাথা ঝুঁকিয়ে বলল, হ্যাঁ মা, তোমার মাহিরের সন্তান আসতে চলেছে এই পৃথিবীতে, তুমি দাদি হতে যাচ্ছ। অপরূপাকে কিছু না বলে নিজেই চলে এলো ক্যান্টনমেন্ট হাসপাতালে। পুরো হাসপাতালে হাজার হাজার আর্মি হাজির। অপারেশন থিয়েটারে আছে মাহির, ওটি চলছে। বাহিরে দাঁড়িয়ে আছে বাকি সবাই। একজন দক্ষ সিনিয়র অফিসার, তার প্রতি সবার এত সম্মান দেখে সালমা খালা পিছনে এসে দাঁড়ায়। ঘন্টা 2 পর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আসে ডাক্তার। সবাই ওনার দিকে এগিয়ে আসে। ডাক্তারের মুখ কালো হয়ে আছে। সাথে সাথে সকল আর্মিরা মাথা নিচু করে ফেলে। সালমা খালা ডাক্তারের দিকে এগিয়ে আসে। আমার মাহির বাবা কেমন আছে ডাক্তার সাহেব? অবস্থা বেশি ভালো না ওনার। সোজা বুকে গুলি লেগেছে, তাও 1-2টা নয়, 3টা। এত কিছুর মাঝেও স্যারের মুখে শুধু একটাই নাম, অপরূপা। সালমা খালা কেঁদে ওঠে। আশেপাশে সবার চোখেই পানি। ডাক্তার বলে উঠল, এই অপরূপাকে দেখার জন্য স্যার এত যন্ত্রণার মাঝেও আকুতি মিনতি করছে। সালমা খালা তাড়াতাড়ি আবারও বাসায় ফিরে অপরূপার ফ্ল্যাটে যায়। কলিং বেল বাজাতেই দরজা খুলে দেয় অপরূপা। অপরূপার চোখ মুখ লাল হয়ে গেছে। সালমা খালা শান্ত হয়ে বলে ওঠে, কি রে অপরূপা, কি হয়েছে তোর? ভালো লাগছে না কিছু, ভীষণ অস্থিরতা কাজ করছে মা। মনে হচ্ছে জীবন থেকে কি যেন হারিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর পর বুক কেঁপে ওঠে মা। কত করে ওনাকে বললাম আজ ডিউটিতে না যাওয়ার দরকার নেই, তবুও উনি চলে গেল। আমার কিছু ভালো লাগছে না কেন যেন। এই বলে অপরূপা হাউমাউ করে কেঁদে ওঠে। সালমা দোটানায় পড়ে যায়। কি করে অপরূপাকে এটা জানাবে বুঝতে পারছে না। মন শক্ত করে সালমা খালা বলে ওঠে, মা শোন, মাহির অ্যাক্সিডেন্ট করেছে। অপরূপা ফ্লোরেই লুটে পড়ে সালমা খালার কথা শুনে। চিৎকার দিয়ে কান্না শুরু করলো। সালমা খালা কোনোভাবেই মেয়েটাকে শান্ত করাতে পারছে না। কোনো রকম বুঝিয়ে হাসপাতালে নিয়ে আসে। আশেপাশে হাজার হাজার সেনাবাহিনী। পুরো হসপিটাল ছড়িয়ে পড়ে আর্মিরা। অপরূপার এই ছোট্ট দেহটা এত ভিড় দেখাই যাচ্ছে না। যখন সবাই জানতে পারে অপরূপা তাদের প্রাণপ্রিয় সিনিয়র অফিসার জেনারেল মাহির হাওলাদারের স্ত্রী, তখন সবাই তাকে স্যালুট দিয়ে যাওয়ার জন্য রাস্তা করে দেয়। আশেপাশে আরও সৈনিকের পরিবার কান্না করছে। অপরূপা সোজা চলে গেল অপারেশন থিয়েটারে। মাহির চোখ বন্ধ করে আছে। অপরূপা মাহিরের হাতটা চেপে ধরে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। অপরূপার কথা শুনে আশেপাশের ডাক্তার, আর্মি সবার চোখেই পানি চলে আসে। কোনোভাবেই চোখের পানি আটকাতে পারছে না তারা। মাহিরের হাত নিজের বুকে চেপে ধরে অপরূপা। সাথে সাথে চোখ মেলে তাকায় মাহির। মুখে তার অক্সিজেন মাস্ক। চোখ বন্ধ করে অপরূপা কাঁদছে। আমার আমার এমনি একা করে চলে যায় না প্লিজ। এই এতিম মাইয়াটার আপনি ছাড়া দুনিয়ার কেউ নেই। আমি কখনো বাবা মায়ের আদর পাই নাই। ছোট থেকে সবার অবহেলার মার খাইয়া বড় হয়েছি। কপালে জুড়ছে শুধু বাসি ভাত আর পুরান জামা কাপড়। বাবা মা ছাড়া একটা সন্তানের জীবন যে কতটা ভয়ানক হয় এটা আমি ভালো কইরাই জানি। আমার মা কইতো একদিন আমার কপালেও শুকাইব। দুঃখ আমার এমনভাবে হ্রাস করছে, আমি কখনো সুখের আশা করি নাই।
আমি আসলেই পোড়ামুখী। সব হারিয়ে আমি আপনাকে পেয়েছি মাহির। আপনারে হারাতে পারবো না। আমি এতিম হয়ে বুঝি বাবা মা হারা সন্তানের জীবন কত ভয়ঙ্কর। আমি আমাদের সন্তানকে বাবা হারা করতে চাই না। মাহির এক দৃষ্টিতে তাকিয়ে আছে অপরূপার দিকে। সে আশেপাশে সবার চোখের পানি। মাহিরের চোখ দিয়েও পানি পড়ছে। ইচ্ছে করছে অপরূপাকে বুকে টেনে বলুক। আমি তোমাকে রেখে কোথাও যাব না প্রিয়তমা। কোনোভাবেই কান্না থামাতে পারছে না সে। কাঁদতে কাঁদতে অপরূপার অবস্থা খারাপ। মাহিরেরও শ্বাসরুদ্ধকর অবস্থা। মাহির, আমার সন্তান কাকে বাবা বলে ডাকবে বলেন? কতবার মানা করলাম, শুনলেন না তো। দায়িত্ব পালন করতে চলে আসলেন। পরকীয়ার কারণে নিজের বাবা মায়ের বিচ্ছেদ দেখেছি আমি, তবুও এত কষ্ট লাগেনি। কিন্তু আপনার জন্য আমি এমন করে মরে যাচ্ছি কেন? আমি আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। কাঁদতে কাঁদতে অপরূপা চিৎকার দিয়ে বলে ওঠে। আমি আপনাকে ভালোবাসি মাহির, ভীষণ ভালোবাসি। মাহির এবার চোখ বন্ধ করে নিল। মনে মনেই বলে, আমার কিছু হয়ে গেলে আমার সন্তানকে আগলে রেখো প্রিয়তমা। এতক্ষণে আমেরিকা থেকে সিনিয়র ডাক্তাররা চলে এসেছে। সবাই বুঝিয়ে অপরূপাকে বাহিরে নিয়ে আসতে চায়, কিন্তু মাহির শক্ত করে ধরে রেখেছে অপরূপার হাত। কোনোভাবেই হাত ছাড়ছে না মাহির। অনেক কষ্টের পর মাহিরের হাত ছাড়িয়ে অপরূপাকে বাহিরে বের করে। সাথে সাথে কাঁপা শুরু করে। মাহিরের শ্বাসকষ্ট রোগীর মতো ছটফট করে। আবারও অপারেশন শুরু হলে অজু করে জায়নামাজে লুটিয়ে পড়ল অপরূপা। আশেপাশের মানুষ ও তাদের ভালোবাসা দেখে জায়নামাজে দাঁড়িয়ে পড়ল। সবাই দুহাত তুলে দোয়া করছে মাহির আর তার আহত সৈনিকদের জন্য। এতক্ষণে হাওলাদার বাড়ি সবাই চলে এসেছে। মাহিরের মা বাবা সবাই অপরূপার পাগলামি দেখছে। মাহির চোখ বন্ধ করে আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছে বাঁচার জন্য। আকুতি মিনতি করছে আল্লাহর কাছে শুধু অপরূপার আর তার নিজের সন্তানের জন্য। আল্লাহ তাকে আর একটা সুযোগ দেন যেন। অপারেশন শেষে হাসি মুখে বের হয় ডাক্তার। সবাই খুশি, কিন্তু অপরূপা এখনও জায়নামাজেই পড়ে আছে। তার মনে এখনও মাহিরকে হারানোর ভয়। যখন মাহির এসে অপরূপাকে জড়িয়ে ধরবে তখন হয়তো অপরূপা শান্ত হবে। মাহিরের বাবা মা মাহিরের কাছে যায়। মাহির কিছুটা অসুস্থ এখন, হয়তো 15 দিনে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। হাসপাতালে অপরূপার 5 দিন হয়ে গেছে। মাহিরের বাবা মা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাহির বেড থেকে উঠে অপরূপার কাছে যায়। মেয়েটা এখনও কাঁদছে, চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। মাহির অপরূপার মাথায় হাত রাখতেই মাথা তুলে তাকায় অপরূপা। সঙ্গে সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে মাহির। অপরূপা এখন কিছুটা শান্ত হয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। মাহির অপরূপার গালে কপালে ঠোঁটে এলোপাতাড়ি চুমু খায়। এই তো ফিরে এসেছি তোমার কাছে। তোমাকে রেখে আর কোথাও যাব না অপরূপা। অপরূপার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। শরীরের অবস্থা ভীষণ খারাপ হয়েছে। সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে অপরূপা। সাথে সাথে হসপিটালে ভর্তি করে মাহির। 2 মাস পর সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। মাহির তার দায়িত্ব ছেড়ে অপরূপাকে নিয়ে হজ করে পার্মানেন্টভাবে আমেরিকায় চলে যায়। ওখানেই সেটেল করে। 6 মাস পর আমেরিকাতে ফুটফুটে একটা মেয়ের জন্ম দেয় অপরূপা। একটা কন্যা সন্তানের বাবা হন মাহির। একটা নার্স সাদা তোয়ালেতে জড়িয়ে মেয়েকে মাহিরের কোলে দিয়ে যায়। মাহির আলতো হাতে মেয়েকে কোলে নিয়ে পরম স্নেহে কপালে চুমু খেয়ে মেয়ের কানে আজান দেয়। অপরূপা সুস্থ আছে, নর্মাল ডেলিভারি হয়েছে। ঘণ্টাখানেকের মধ্যে অপরূপাকে বেডে দেয়া হয়। মাহির মেয়েকে কোলে নিয়ে অপরূপার কাছে যায়। মাহির কেবিনে ঢুকে মেয়েকে অপরূপার কোলে দেয়। অপরূপা মেয়েকে কোলে নিয়ে খুশিতে কেঁদে ফেলল। মেয়ের মুখে পরম স্নেহে ছোট্ট ছোট্ট অসংখ্য চুমু খেল। মাহির মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে এই মনোমুগ্ধকর দৃশ্য। মাহিরের মনে হচ্ছে এই পৃথিবীর সর্বোচ্চ সুখী ব্যক্তি সে নিজেই। মাহির অপরূপাকে জড়িয়ে ধরে মৃদু হেসে সযত্নে অপরূপার কপালে চুমু খেল। অপরূপা মুচকে হেসে বলল, আমাদের মেয়ের কি নাম রাখবেন মাহির? মাহিরা হাওলাদার অনন্যা। অপরূপা ঠোঁট প্রশস্ত করে হেসে বলল, বাহ, খুব সুন্দর নাম তো। আমার ভীষণ পছন্দ হয়েছে নামটা। বাড়িতে গিয়ে 3-4 দিনের মধ্যে আমাদের ছোট রাজকন্যার আকিকার অনুষ্ঠান করব। অপরূপাকে বিকালে ডিসচার্জ করে দেওয়া হয়। মাহির অপরূপা ও তার ছোট্ট রাজকন্যাকে নিয়ে তাদের সুখের সংসারে ফিরে আসে। তাদের ছোট্ট সংসার আজ তাদের ছোট্ট রাজকন্যাকে নিয়ে হাসি আনন্দে সুখে ভালোবাসায় পরিপূর্ণ। এখন অপরূপা পর্দা করে। মাহির এমন বউ পেয়ে সব সময় আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে। অপরূপার কোনো কিছুতেই কমতি রাখেনি মাহির। দুজনের একটাই লক্ষ্য, তাদের সন্তানকে ধর্মীয় শিক্ষায় ভালো মানুষ করা।